আসসালামু আলাইকুম। শুরু করছি অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের পক্ষ থেকে একজন গুণী লেখক, কবি ও সাহিত্যিককে নিয়ে আলোচনার অনুষ্ঠান। সবার জন্য রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একজন গুণী মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আব্দুস সাত্তার সুমন ভাই। উনি আন্তর্জাতিক ইসলামী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের পরিচালক ও আহ্বায়ক, এশিয়া লিটারেচার কাউন্সিলের প্রতিষ্ঠাতা, ইকরা BD24.com-এর প্রধান সম্পাদক, ডাকবাংলা সাহিত্য একাডেমি উপদেষ্টা, ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের সভাপতি, ঢাকা বিভাগ, সোহাগী সাহিত্য পরিষদ কেন্দ্রীয় পরিচালক, যুব কল্যাণ ট্রাস্ট সহসভাপতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের পক্ষ থেকে। প্রিয় ভাই, সংক্ষেপে আপনি আপনার পরিচয়টি দর্শকের উদ্দেশ্যে তুলে ধরুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুস সাত্তার সুমন। আমার জন্মস্থান ঢাকা মিরপুরে। আমার পিতা আব্দুল মালেক মাতুব্বর। আমরা দুই ভাই এক বোন। আমি বিবাহিত। আমার দুই ছেলে এক মেয়ে। আমি ঢাকা ক্যান্টনমেন্ট বসবাস করছি। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রিয় সাহিত্যিক, লেখক ও কবি আব্দুস সাত্তার সুমন ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে আপনাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। সুমন ভাই, আপনার কাছে প্রথমেই আমরা যেটা আসলে জানতে চাইবো, আমরা হয়তো অনেকেই অবগত আছি আমাদের দেশে বর্তমানে সাহিত্য চর্চার বিষয়ে তরুণ প্রজন্মের ভিতরে একটা ব্যাপক সাড়া পড়েছে এবং অনেকেই আসলে সাহিত্য চর্চার বিষয়ে এগিয়ে আসছেন এবং তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সাহিত্য সংগঠনের মাধ্যমে সাহিত্য চর্চাটা করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে এই তরুণ প্রজন্মের যে সাহিত্য চর্চার বিষয়ে যে প্ল্যাটফর্মটা আমরা দেখতে পাচ্ছি, সেটা বিষয়ে আপনার আসলে অনুভূতি কেমন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে সাহিত্য যে ব্যাপারটা, সেটা হলো তরুণ প্রজন্ম এখন অনেকটা অগ্রসর। আগে যেভাবে তরুণ প্রজন্ম সাহিত্য ব্যাপারটা বুঝতো না, এখন তারা বোঝার চেষ্টা করতেছে যে আসলে সাহিত্য বলতে কি বোঝায়। আর সেটার মূল প্ল্যাটফর্মটা হলো আমাদের এই আপনাদের মতো যারা অনলাইন প্ল্যাটফর্মে আছেন, যারা ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝখানে, এইটাই হলো একটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। এখান থেকে অনেকে অনেক কিছু জানতে পারতেছে, বুঝতে পারতেছে। দূর দূরান্ত থেকে মানুষরা এখানে বুঝার চেষ্টা করে যে আসলে সাহিত্য বলতে কি বোঝে। আর নতুন প্রজন্ম যারা আছে তারা অবশ্যই ভালো লিখে, অবশ্যই ভালো লিখে, তা চমৎকার লিখে। আমার অনেক পরিচিত আছে যারা অনেক ভালো লিখতেছে, ভালো করতেছে। যারা আমাদের প্রবীণ, তাদের থেকেও ভালো লেখে, এরকম অনেকেই আছে। সেজন্য তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমার। আর আপনারা আরো ভালো লিখবেন, আর অবশ্যই বেশি বেশি করে বই পড়বেন, কারণ হলো বইয়ের বিকল্প কোনো কিছু নেই। আর ভার্চুয়াল যেটা মানে গেমিং এবং ইন্টারনেটে যে অন্যান্য সাইটগুলো আছে, সেই সাইটগুলো থেকে আপনার একটু দূরে থাকবেন আপাতত। করবেন না আমি কখনো বলি না, অবশ্যই করবেন, কিন্তু সেটা একটু কম। যে সাহিত্যটাকে যে ভালোবাসেন, সাহিত্যটাও আপনাদের সময় দিতে হবে, ব্যাপারটা এরকম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি এবারে আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আমাদের সুস্থ ধারার যে সাহিত্য চর্চাটা আমরা করে যাচ্ছি, সেই সুস্থ ধারার সাহিত্য চর্চায় যে আমাদের তরুণ প্রজন্ম আমাদের সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের আরও তরুণ প্রজন্মের যারা রয়েছেন, যারা অনেক মেধাবিমুখ রয়েছেন এবং তারা সাহিত্য চর্চা করলে হয়তো আমাদের বাংলা সাহিত্যকে আরও সামনে অগ্রসর করে নেওয়া যাবে, তো সেক্ষেত্রে আসলে তরুণদের ভূমিকাটা কতটা পালন করতে হবে, যদি আমাদের সংক্ষেপে একটু বলেন। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আসলে যেটা বলতে হয়, আমাদের প্রান্তিক যে মূল গোড়া, সেখানে আগে আমাদের যেতে হবে। প্রথমত হলো আমরা যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, স্কুল লাইনে পড়াশোনা করেছি, স্কুলে বাচ্চারা যখন ক্লাস 1, 2, 3, 4 পার হয়, তারপর থেকেই ধীরে ধীরে ওরা কিন্তু বই পড়ে। বই পড়ার পাশাপাশি ওরা কিন্তু অন্যান্য সাইটগুলোতে ওরা জড়িয়ে যাচ্ছে। আমাদের কাজ হলো, যারা সংগঠনে যারা আছেন তাদের কাজ হলো তাদের ভিতরে, তাদের কাছে যে আমাদেরকে বুঝাতে হবে যে আসলে এই ধর্মীয় জ্ঞান কাহাকে বলে, এবং ধর্মীয় ছাড়াও যে ভালোভাবে কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে আপনার এই লেখাটা আরো সুন্দর হবে,
এই ব্যাপারগুলো ওদেরকে বুঝিয়ে দিতে হবে। যারা ভালো লিখে ভালো বুঝে তারা যদি আগিয়ে না আসে, তাহলে আমাদেরকে কখনোই সম্ভব না তাদেরকে ভালো কিছু, ওরা ভালো কিছু আমাদেরকে দিবে, কখনোই সম্ভব না। আর আমরাও কখনো সম্ভব না তাদের কাছে কিছু ভালো কিছু পাবো। সেজন্য কিছু কিছু জায়গায় প্রতিযোগিতা করতে হবে। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে সাহিত্য চর্চার বিষয়ে। এটাকে আমরা একটা পজিটিভ দিক বলতে পারি সাহিত্য চর্চার জন্য। তো সেক্ষেত্রে এই আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যে সাহিত্য সংগঠনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা আসলে বাংলা সাহিত্যের জন্য আসলে কতটা অবদান রাখছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। অবশ্যই আমি বলবো, যারা সংগঠন হিসাবে নতুন নতুন সংগঠনগুলো হচ্ছে, তারা সাহিত্যকে ভালোবাসে বিধায় তারা কোনো কিছু নতুন করতে চাচ্ছে। কারণ হলো বেশিরভাগই যে বইগুলো হচ্ছে আমাদের, এটা এইসব সাহিত্য সংগঠন থেকেই বের হচ্ছে। ম্যাক্সিমাম গুলোই বই, যৌথ যে বইগুলো হয় এবং একক বইগুলো এই সাহিত্য এই সংগঠন থেকেই বের হয়। এখানে কবিতা, গল্প, প্রবন্ধ, নানান বিষয় নিয়েই এখানে চর্চা হয় নতুন নতুন সংগঠনগুলো থেকে, এবং পুরাতন সব সংগঠনই চর্চা হয়। সেই চর্চার প্রেক্ষিতে এটা শিখার যে ব্যাপারটা, এটা আগ্রহটা বাড়ে ধীরে ধীরে। আর তারাও খুব কষ্ট করে চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে বাংলাকে আরো উন্নত শীর্ষে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, বাংলা কথা ভাষাটাকে, সেটা নিয়েই ওনারা কাজ করে যাচ্ছে। সেজন্য তাদের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা এবং সালাম এবং ভালোবাসা রইল। ধন্যবাদ। কবে থেকে অবেলা ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের সাথে আসলে পথ চলা, যদি এই বিষয়ে আপনি কিছু বলতেন? ধন্যবাদ। আমার সম্ভবত বছরখানি বেশি হতে পারে আমি অবেলা ডাকের সাথে পরিচিত। কারণ হলো, যে কোনো একটা কেউ মানুষকে আটকিয়ে রাখতে পারে না, সেরকম সাহিত্য প্রেমিকরা কখন এই বসে থাকে না, ওটা স্রোতের মাধ্যমে মানে ভেসে যাবে, এটাই হলো স্বাভাবিক, এবং আমরা তাদেরকে খুঁজে নিব। সেই ব্যাপারে হলো অবেলার ডাকটা ওরকম যে ভালোবাসার একটা অংশ, এবং চমৎকার তাদের কার্যক্রমগুলো আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভাই। এখন ব্যাপারটা হলো কি, আমরা যতটা ভালোবাসি এই জগৎটাই আমাদের আসলে টাকা পয়সা যে ব্যাপারটা বুঝায়, আমাদেরকে সাহায্য সহযোগিতা করার মতন ওরকম মানুষ খুব কম পাওয়া যায়। যারা বিত্তশালী আছে তারা যদি আমাদের কাছে যদি এগিয়ে আসতে পারে, তাহলে আমাদের এই ব্যাপারগুলো সবার কাছে ছড়িয়ে দিতে পারবো। যেটা ম্যাগাজিন হোক আর বই হোক আর সাহিত্য যে চর্চাটা হোক, প্রতিটা জিনিসেই খরচ আছে। বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় যে দিনগুলো মানে আসতেছে, সেক্ষেত্রে যেই পরিমাণ বাড়তেছে, সেক্ষেত্রে হলো আমাদের চলাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হলো আমাদের যে সংগঠন এবং আমাদের যে ম্যাগাজিন যে সাইটগুলো, সেই সাইটগুলোর সবাই কিন্তু খুব এখন বড় একটা চাপে আছে। আমাদের যদি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং আমাদের যারা আছেন একটু ভালো লেভেলে আছেন, তারা যদি একটু এগিয়ে আসে, তাহলে অবশ্যই আমি মনে করি আমাদের সব ভাইয়েরাই ভালো থাকতে পারে। সাহিত্য অবেলার ডাক আমাদের ভালোবাসার জায়গাটাকে অবশ্যই তারা ধরে নিয়েছে, এবং মোটামুটি এখন বাংলাদেশে সবাই তাকে কম বেশি চিনে এরকম, এবং সামনের দিকে আরো এগিয়ে যাবে, সেটাই আমি আসলে কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে আসলে একটা লিটল ম্যাগাজিন করতে যেই অর্থের প্রয়োজন হয়, সেটা অনেক সম্পাদক আসলে যোগান দিতে পারেন না। অনেক সাহিত্য সংগঠন থেকে আসলে ম্যাগাজিন আগে প্রকাশ হতো, অনেক সাহিত্য সংগঠন আসলে ম্যাগাজিন প্রকাশে তারা অনিচ্ছা প্রকাশের দিকেই যাচ্ছে। তো আসলে সেক্ষেত্রে লিটল ম্যাগাজিন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আসলে প্রথমত হলো, আমি আসলে এখানে কারো দোষ দিচ্ছি না। এখানে মানে একটা বলা যেটা হলো, যারা প্রকাশনী যারা আছেন তারা যদি একটু আমাদের দিকে মানে সুনজর দেয়, যেটা বুঝায়, কারণ প্রকাশনীরা এক প্রকাশনী থেকে একটা রেট, একটা দাম, আর ম্যাগাজিন ধীরে ধীরে উঠে যাচ্ছে। এটার মূল কিছু কারণ আছে। তার ভিতরে প্রথমত কারণ হলো
যে হলেন সম্পাদক, সে তো নিজে একা কোনো একটা ম্যাগাজিন চালাতে পারে না। তার যে কমিটির যে ব্যাপার থাকে, সেই কমিটিটা মজবুত হতে হয় এবং কমিটি হতে হবে আমাদের, ওই যে আমি আগেও বলেছি যে আমাদের যারা একটু ভালো আছে এবং যারা একটু ধনী মানুষ এবং সরকারি যেই ব্যাপারগুলো, তারা যদি পৃষ্ঠপোষক হিসেবে আমাদের সামনে যদি এসে হাত বাড়িয়ে দেয়, তাহলে অবশ্যই আমরা মনে করি এইটা আমাদের চলমান থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথার জন্য। আমরা আসলে জানবো যে আমরা জানি যে আপনার নিজস্ব দুটি ওয়েব পোর্টাল আছে এবং আপনার নিজের অবস্থান থেকে আসলে সেই পোর্টালে আপনি কাজ করে যাচ্ছেন। তার মধ্যে একটি হচ্ছে iqrabd24.com, যেটা বাংলাদেশের কম বেশি সবারই একটু জানা আছে। এবং আমরা প্রায় দেখি যে আসলে iqrabd24.com সাহিত্য বিষয়ক যে কোনো নিউজ আপনি প্রতিনিয়ত আপডেট দিচ্ছেন আসলে, এবং পাঠক প্রিয়তা পেয়েছে iqrabd.com। তো সেক্ষেত্রে আসলে আপনি সম্পাদক হয়ে আপনার iqrabd.com এর এই যে দেশের ভিতরে যে একটা অবস্থান তৈরি করে নিয়েছে, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, অবশ্যই শুকরিয়া আদায় করি সেই মহান রবের, যিনি ক্ষুদ্র মাটি থেকে আমাকে বানিয়েছেন। তার কারণ হলো অবশ্যই এটা আমার জন্য বড় একটা পাওয়া যে iqrabd24.com, সেটার প্রধান সম্পাদক আমি, এবং আমাদের সম্পাদক হলেন হাসান জামান ভাই। উনি চমৎকার একটা ভালো মানুষ এবং আমাদের এখানে অনেকেই আছেন যারা আমাদের সাথে জড়িত। আসলে সাহিত্যটাকে আমরা এমনভাবে ভালোবাসি, আমি যদি কখনো অসুস্থও থাকি তখন আমি শুয়ে শুয়ে মনে করি যে আজ মনে পারলাম না যে সাহিত্যটার এক একজনের লেখাগুলো প্রকাশ করা। আসলে মনের ভাবটা তো আসলে প্রকাশটা করার মতন না, কারণ হলো এটা তো হলো অনুভূতির ব্যাপার। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। সেই জন্য যারা আমাদের সাথে আছেন এবং লেখাগুলো নিয়মিত দিয়ে যাচ্ছেন, আমাদেরকে ভালোবাসেন, সবাইকে আমার শ্রদ্ধা এবং সালাম এবং ভালোবাসা। আপনি যেহেতু একটা সাহিত্য সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং অনেকগুলো সাহিত্য সংগঠনে আপনি বিভিন্ন পদে রয়েছেন, তো সেক্ষেত্রে আসলে একজন লেখকের সাথে একজন সম্পাদকের আসলে সম্পর্কটা কি ধরনের হওয়া উচিত? এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য আমরা জানি যে একজন সম্পাদক অনেক বড় একজন আইডল হতে পারেন, এবং সেক্ষেত্রে একজন লেখককে প্রমোট করার জন্য একজন সম্পাদক কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তো সেই অবস্থানটা থেকে আসলে আমি আপনার কাছে জানতে চাই যে সম্পাদকের সাথে আসলে লেখকদের কেমন সম্পর্ক হলে যেটা সাহিত্য সংগঠনের জন্য আরো ব্যাপক ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা যারা চা খাই, চায়ের সাথে যেমন চিনি লাগে, ভাতের সাথে যেমন লবণ লাগে, সেরকম সম্পাদক আর লেখকের সম্পর্কটা সেরকম হতে হবে। কারণ হলে কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, ব্যাপারটা এরকম হতে হবে। তাহলে অবশ্যই এই দেশকে কিছু ভালো কিছু দিতে পারবে। দুজনের ভালোবাসাটা গভীর থাকবে, অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ রাসূল আমাদের কুরআন তার ভিতরে ছিল এবং আমরা বলতে পারি সম্পাদক হিসেবে সে হলো শ্রেষ্ঠ মানব। তার কারণ হলো হাদিস যতগুলো এসেছে সব আল্লাহ রাসূলের মাধ্যমে এসেছে। আমার আল্লাহ রাসূলে কখনো তার ভিতরে যাররা পরিমাণ অহংকার ছিল না। সেরকম আমরা কখনো মনে করব না যে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি। যারাই মনে করবে বড় কিছু হয়ে গেছি তারাই ধ্বংস হয়ে যাবে। সেজন্য লেখক আর সম্পাদক তার দুজন হবে ভাই ভাই, একজন আরেকজনের কষ্ট বুঝবে। কেউ যদি কখনো না খেয়ে থাকে, আমাদের তো অনেকেই আছে আমাদের এবং কাছে মানুষ আছে, যখন আমরা দেখি কেউ খাচ্ছে না, কেউ একটু অসহায় আছে, আমাদের মন কাঁদে। আর সবসময় লেখক, রাইটার, সম্পাদক এরা সবাই মনটা একটু নরম থাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই, কবি, সাহিত্যিক ও লেখক। আমরা আরেকটু জানতে চাবো যে আসলে বর্তমানে কি পাঠক সংখ্যা বাড়ছে নাকি লেখক সংখ্যা বাড়ছে, নাকি আমরা দুটাই পাচ্ছি? আসলে আমরা আগে দেখতাম যেমনটা যে পাঠকের সংখ্যা অনেক ছিল, কিন্তু এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এসবের কারণে আমরা পাঠক হারাতে বসেছি। তো সেই জায়গাটা থেকে আসলে আপনি কি মনে করেন যে আমাদের লেখকদের দায়িত্ব নেওয়া উচিত পাঠক তৈরিতে,
কিংবা একজন সম্পাদকের উচিত পাঠক তৈরিতে, এ বিষয়ে আপনার বক্তব্য কি আসলে? ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন, টপিকটা খুব সুন্দর। আসলে ব্যাপারটা হলো কি, আমাদের পাঠক বাড়েনি, বাস্তব যেটা, পাঠক বাড়েনি, লেখক প্রচুর বেড়ে গেছে। এখন মানুষের না পড়লে কিভাবে লিখে, ব্যাপারটা এরকম আসে। আসলে যারা বেশি লিখে, আপনি মানে একটা ব্যাপার কি, আমি একটা কোনো বিষয়তে টপিকে আমি যদি খুব সময়টা বেশি দেই, অবশ্যই সেই জিনিসটা ভালো হবে। যেমন স্বর্ণের একটা আমি যদি কানের দুল বানাই অথবা গলার হার বানাই, আমি খুব সময় যদি বেশি দিই, নিখুঁত একটা গলার হার হবে। সেরকম যারা লেখক হবে তারা খুব বেশি বেশি পড়বে। কারণ একটা জিনিস লেখার পরে অনেকবার পড়তে হয়, পড়তে 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 এমন হতে পারে আমি একটা খারাপ জিনিস লিখছি, সেটা পড়ার কারণে সেটা অনেক ভালো একটা চমৎকার লেখা হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের নোবেল পুরস্কার পেয়েছিলেন চীনের একজন, সম্ভবত। তো সে মূলত লিখেছে গদ্য কবিতা। গদ্য কবিতা দিয়ে সে বিশ্ব সেরা হয়েছে। তার এই কারণ হলো সে খুব পড়েছে, পড়াটা তার এতটা ছিল সে ওটার ভিতরেই মগ্ন ছিল, সেজন্য সে নোবেল পুরস্কার পেয়েছে। আমাদের ভিতরটা বেশি পড়তে হবে। আর পাঠকের ব্যাপারটা হলো আমরা কিভাবে বাড়াবো। সম্পাদকের অনেক বড় একটা কাজ থাকে, যে আসলে পাঠক করার, সংগঠনের একটা কাজ থাকে যে পাঠক কিভাবে মানে বেশি বেশি পড়বে। আমরা অনেকগুলো মানে এটা কি বলবো, অনেকগুলো সাইড নিয়ে আমরা কাজ করি মূলত, এবং উদ্বুদ্ধ করি যে আপনারা বেশি বেশি পড়েন। আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি, যে আপনারা বেশি বেশি পড়লে আপনাদেরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেই অ্যাওয়ার্ড দেওয়া হবে, আপনাকে বই দেওয়া হবে, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। আপনারা বেশি বেশি পড়বেন, কমেন্টস করবেন, আমরা এটা বলি সবসময়। তারপরেও দেখা যায় অনেকের অনীহা থেকে যায়। তার কারণ আমি আগেও বলেছি, ভার্চুয়াল একটা দেশ, ভার্চুয়াল একটা যে ব্যাপারটা ঢুকে গেছে দেশের ভিতরে, এটার কারণে গেমিং যে সাইটগুলো, অন্য অন্য মুভি, টেলিভিশনের টিভি সাইটগুলোতে ওরা ওটার ভিতরে খুব ঢুকে যাচ্ছে, মগ্ন হয়ে যাচ্ছে, যার কারণে পড়াশোনার সাইটগুলোতে ওরা অতটা মানে মানে আগে আসতেছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে একটু দূরে সরে অবশ্যই আমাদের পড়ার দিকে মন দিতে হবে। বেশি বেশি পড়লেই আমরা ভালো কিছু লিখতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে শেষ প্রশ্ন করব, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। প্রিয় সাহিত্যিক, লেখক, কবি, আমরা আগামী যেই পাঠক তৈরিতে আসলে আমাদের সম্পাদকদের কি ধরনের ভূমিকা পালন হলে আগামীতে আমরা আরও নতুন নতুন পাঠক তৈরি করতে পারবো, এ বিষয়ে আপনি একটু আমাদের বলবেন। আসলে আমরা এখন যেটা বলতে চাই, যে নতুন নতুন পাঠক তৈরি করতে হলে আমাদেরকে বেশি বেশি এই প্রতিযোগিতামূলক কাজ করতে হবে। আমাদের প্রতিটা মাদ্রাসা, স্কুলে এখানে যেতে হবে, যে ওদেরকে দাওয়াত দিতে হবে, ওদেরকে বলতে হবে যে তোমরা আসো, তোমরা এইভাবে লিখো। আমরা কয়েকজন সংগঠন মিলে অথবা কয়েকজনটা দলবদ্ধ হয়ে আমরা প্রতিযোগিতা করতে পারি, গল্পের প্রতিযোগিতা, কবিতার প্রতিযোগিতা। সেই মাধ্যম দিয়ে ওরাও উদ্বুদ্ধ হবে। কেউ লেখার মাধ্যমে উদ্বুদ্ধ হয়, কেউ পাওয়ার মাধ্যমে উদ্বুদ্ধ হয়। আমরা যদি সেই দূরগোড়ায় যদি যেতে পারি, মাদ্রাসা, স্কুলে যে সেই প্রতিযোগিতা করতে পারি, অবশ্যই অবশ্যই ওরা মানে আগ্রহী হবে যে লেখার জন্য, পড়ার জন্য। আর আমরাও নতুন নতুন লেখকদেরকে পাবো, যে যেটা মানে আমাদের ভার্চুয়াল জগতে আসতে পারেনি যারা, তাদেরকে দোরগোড়ার থেকে, নিম্ন জায়গা থেকে আমরা উঠে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক, কবি ও সাহিত্যিক আব্দুল্লাহ সত্তার সুমন ভাইকে। শুভকামনা আপনার জন্য। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক গুণী ব্যক্তির সাথে, আবারও উপস্থিত হব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।